ডক্টর ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। অভিযোগ, হামে শত শত শিশুর মৃত্যু ও টিকা আমদানিতে অবহেলা। হামের অ্যান্টিবডি তৈরিতে সময় লাগবে ২০ জুন পর্যন্ত। চিঠির জবাবের পর ৮ দিন হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাবিসা হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার সহ কয়েকটি প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশকে পুরস্কার দেয়া হলো সনদ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিশোধ না নিতে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময় মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আবেদন পরবর্তী শুনানি শেষে আদালতে আদেশ দেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলামের আদালতে মামলার আবেদন করেন মুজিবুর রহমান ইকবাল। তিনি কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সভাপতি। মামলার আবেদনে আরও আসামি করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরকে। আবেদনে অভিযোগ করা হয় অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটেছে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে। অভিযোগকারীর দাবি, এই পরিস্থিতি সাধারণ অবহেলার সীমা ছাড়িয়ে গুরুতর অপরাধের পর্যায়ে পড়েছে। ৮ দিন হাসপাতালে আইনানুগভাবে কি ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ করেছে তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কি ক্ষতিপূরণ দেবে সেটি তাদের ব্যাপার। সরকার তার অবস্থানে ঠিক আছে, সততা দিয়ে দেশের জন্য কাজ করছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দু পিছপা হবেন না বলে হুঁশিয়ার করে দেন। বলেন, ৮ দিন বৈধ না অবৈধ সেটি জেনেই চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন সময় চেয়েছে, এ সময় না দিলে তারা আদালতে সুবিধা পেতে পারে। এজন্য ৮ দিন হাসপাতালকে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা উত্তর দেবে, এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী। জানান, হামের অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে। 140 দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে বলে আশাদার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত জানান, ডেঙ্গু মৌসুম সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তাদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার আগামীকাল 2 দিন আমরা সময় দিই। আমরা আমাদের অবস্থানে ইনশাআল্লাহ ঠিক আছি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছু পাবো। এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি এবং তারপরে যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। তো সেই প্রস্তুতির অংশ হিসেবেই আপনারা দেখেছেন, এর আগেও আমরা যখন হামের প্রাদুর্ভাব হয়েছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্যকে পুনর্গঠনের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার একটা প্রধান উদ্দেশ্য বা কর্মপন্থাই হচ্ছে এখানে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন এই স্বাস্থ্য খাতের সঙ্গে, তাদের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করা। আগামী 1-1.5 মাসের মধ্যে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছেন শিশু রোগ বিশেষজ্ঞরা। টিকা গ্রহণকারী এবং আক্রান্ত শিশুদের মধ্যে হাম প্রতিরোধ সক্ষমতা তৈরি হওয়ায় ধীরে ধীরে হামের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে বলে মত তাদের। তারা বলছেন, এখন যে সব শিশুদের নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে তাদের বেশিরভাগ আগেই হামে আক্রান্ত হয়েছে। এদিকে রাজধানীর শিশু হাসপাতাল ঘুরে দেখা গেছে প্রতিদিন হাসপাতালটির হাম ওয়ার্ডে রোগীর সংখ্যা 100-তে নেমে এসেছে। একই সাথে আইসিইউতেও ভর্তির সংখ্যা কমে 10-এ দাঁড়িয়েছে। অলরেডি গভর্নমেন্ট ভ্যাকসিনেশন যে কার্যক্রমটা এটা কমপ্লিট করে ফেলছে, এই জন্য নতুন আক্রান্তের হার খুবই কম, নাই বললেই চলে। তবে আগে তো বাল্ক
মানে চিলড্রেন এফেক্ট হয়েছে। ওদের থেকে একটা অংশ কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতেছে, সেই কমপ্লিকেটেড মিজাজ বা জটিলতা নিয়ে কিন্তু আসতেছে, ঢাকার বাইরে থেকেও আসতেছে, ঢাকারও কিছু আছে। এই জন্য আমাদেরকে এখন যে চাপগুলো আছে সেটা হলো জটিল যে হামগুলা, জটিলতা নিয়ে বা কমপ্লিকেশন আছে সেগুলি, নতুন আক্রান্ত খুবই কম। অন্তর্বর্তী সরকারের সময় চাইতে নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশংসনীয় 3টি কাজের স্বীকৃতি স্বরূপ 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, টিআইবির রিপোর্ট পত্রিকার সংবাদের উপর ভিত্তি করে হয়, তাই এ নিয়ে কোনো মন্তব্য করবেন না তিনি। এ সময় রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান এর সংশ্লিষ্ট 9 পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের আন্তরিক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কারণে অন্তত 50 জন বাসযাত্রীর প্রাণ রক্ষার ঘটনায় 3 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের ঘটনায় 3 জন পুলিশ সদস্যকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেককে 20,000 টাকা ও সনদ প্রদান করা হয়। নৌ পুলিশের 3 জনকে দেওয়া হয় আইজি ব্যাজ। তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। আর আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে আপনি কথা বলেছেন। ভাবমূর্তি কোথায়? আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। 1 বছরের মধ্যে নারায়ণগঞ্জ রূপগঞ্জের গন্ধর্বপুরে মেঘনা পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তিনি প্রকল্প এলাকায় পৌঁছে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। পরিদর্শন শেষে মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের 2 সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে এই বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। মন্ত্রী আর জানান, প্রায় 10,000 কোটি টাকা ব্যয় বাস্তবায়নাধীনে প্রকল্পে 97% কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরের নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইরানের মধ্য পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে হামলার প্রতিশোধ না নিতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা ওই ঘাঁটি থেকে লেবাননে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইয়েমেন থেকেও ইসরায়েলে ছোড়া হয়েছে মিসাইল। লেবাননে হামলা বন্ধে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারির পরপরই হামলা চালায় তেহরান। ইরানের হামলার প্রতিক্রিয়া ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুরোধ উপেক্ষা করে পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরান, তাবরিজ, ইস্ফাহান ও কারাত শহরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এছাড়াও ইরানের দক্ষিণ পশ্চিমে মাশাহারের কমপ্লেক্সের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির তার এক্স অ্যাকাউন্টে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। জাতীয় বাজেটে অযৌক্তিকভাবে জবাবদিহিবিহীন খরচ বাড়ানো উচিত হবে না বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঋণ পরিশোধের সুস্পষ্ট গাইডলাইন ছাড়া নতুন বাজেট দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতারা। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট ভাবনা ও জনগণের প্রত্যাশা বিষয়ক গোলটেবিল বৈঠকে
এ সুপারিশ করেন তারা। সংগঠনটির সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচকরা নতুন বাজেট অযৌক্তিকভাবে বড় না করার প্রস্তাবনা দেন। অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বিবেচনায় বাজেটে জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আলোচকরা বলেন, সরকার যে বাজেট দিতে যাচ্ছে তাতে বড় অঙ্কের ঘাটতি থাকবে। এতে চলতি বাজেটে নেওয়া ঋণের লক্ষ্যকে ছাড়িয়ে যাবে নতুন বাজেটের ঋণ। এ বিবেচনায় সুষম উন্নয়নের স্বার্থে পরিকল্পিত বাজেট ঘোষণার দাবি জানান আলোচকরা। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি আসছে বাজেটে অযৌক্তিকভাবে কর আরোপ না করার দাবি জানিয়েছে স্টিল উৎপাদনকারী মালিকদের সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি জানান, বিদ্যুতের নতুন ট্যারিফের কারণে প্রতি মেট্রিক টন স্টিলের উৎপাদন খরচ প্রায় ২,০০০ টাকা বাড়বে। অন্যদিকে ভ্যাট, বন্দর চার্জ ও জ্বালানির দাম বাড়ানোর কারণে পরিবহন ব্যয়সহ খরচ বাড়বে আরও ৩,৫০০ টাকা। সব মিলিয়ে টন প্রতি রডের দাম ৫,০০০ টাকা পর্যন্ত পারবে, যা গ্রাহকদের উপর মরার উপর খাড়ার ঘা হবে, এমন মন্তব্য করেন ব্যবসায়ীরা। সংগঠনটির সাবেক সভাপতি মাসুদুল আলম মাসুদও দাবি করেন, সরকার অযৌক্তিকভাবে কর আরোপ করলে এবং বিদ্যুৎ জ্বালানির দাম না কমালে স্টিল মিলের বিরূপ প্রভাব পড়বে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুতের লুটপাট বন্ধ না করে সরকার মূল্যবৃদ্ধি অব্যাহত রাখলে স্টিল শিল্পে বিপর্যয় নেমে আসবে বলে দাবি করেন ব্যবসায়ীরা। নেশার টাকা না পেয়ে যশোরে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছে তার স্বামী। পরে অভিযুক্ত স্বামী সুজন আত্মহত্যার চেষ্টা করে। ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার শেখাটি তামালতলা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত স্বামী সুজন টাঙ্গাইলের নাগরপুর থানার গয়হাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা শেখাটি তামালতলা এলাকার বাসা ভাড়া নিয়ে বসবাস করত। নিহত সামিনা আক্তারের স্বজনরা জানায়, ভোরে নেশার টাকা চাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে স্ত্রী সামিনার ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে সামিনা মাটিতে লুটিয়ে পড়লে স্বামী সুজন নিজেও একই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্বামী সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গৃহবধূ সামিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামীকাল মঙ্গলবার মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হাফসা ঝুমার আদালতে এই মামলার আসামি মনিরের উপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার চার্জ গঠনের দিন নির্ধারণ করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয় মামলার একমাত্র আসামি মনিরকে। গত ২১ মে মহানগরীর বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় ৪ বছরের এই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। ২২ মে মনির হোসেনকে আসামি করে বাকুলিয়া থানার মামলা করেন শিশুটির বাবা। পরে ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি মনির। ঘটনার ১৩ দিনের মাথায় ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০,০০০ এবং বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন ৫০,০০০ টাকায় উন্নীত করা সহ ৬ দফা দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান তারা। এ সময় বিএমডিসি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১,০০০ টাকায় সীমাবদ্ধ রাখার দাবি জানান। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে দেশের মেডিকেল কলেজগুলো চলমান ক্লাস, ওয়ার্ড কার্যক্রম ও পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হবে। ঢাকার বাইরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রামে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেনি চিকিৎসকরাও। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। সকাল ১১টা থেকে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্তই কর্মবিরতি চলবে বলে জানান। এদিকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সকাল 10টা থেকে হাসপাতালে প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন। আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন নেতারা জানান, অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে আন্দোলন চলাকালে হাসপাতালে সব ধরনের জরুরি সেবা চালু রয়েছে। সংবাদ শেষ করব প্রাণ সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। অভিযোগ, হামের শত শত শিশুর মৃত্যু, টিকা আমদানিতে অবহেলা। হামের অ্যান্টিবডি তৈরিতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। চিঠির জবাবের পর 8 দিন হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রামিসা হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার সহ কয়েকটি প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যকে পুরস্কার দেয়া হলো সনদও। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিশোধ না নিতে নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।